হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের গল্পটি হলো যখন দুজনে একা। লেখিকা সিনথিয়া মাহরুখ। পর্ব 1। মাহির মায়ের ঘরে ঢুকে দেখে মা, মামি, খালা, চাচি সহ সব মুরব্বি মহিলাদের সঙ্গে রুবা বসে আছে। মা বিছানায় শুয়ে আছে চুপচাপ, অন্যরা নিচু গলায় কথা বলছে। রুবাকে দেখে মনে হলো না সবার গল্প সে শুনছে, তবে অন্য দিনের চেয়ে আজ সে পুরোই অন্যরকম সাজে। আজ বহুদিন পর রুবা শাড়ি পরেছে, কমলা রঙের জমিনে নীল পাড়ের একটা গাদোয়ান শাড়ি। আজ ছোট মামি তাকে পরিয়ে দিয়েছে। অনেক দিন পর এত রঙিন সেজেছে রুবা। না চাইতেও রুবার দিকে চোখ পড়ে গেল মাহিরের। মাহির ঘরে ঢুকতেই সবাই ওর দিকে তাকালো, শুধু রুবা আগের মতোই মাথা নিচু করে নিজের হাতে কি জানি দেখছে। হাত ভর্তি আজ মেহেদির আলপনা। মার শরীরটা এখন কেমন? এতক্ষণে সাফিয়া বেগম চোখ মেলে চাইলেন। তোমার শরীর এখন কেমন মা? ভালো আছি বাবা। আমি শুনলাম তোমার শরীর খারাপ লাগছে, প্রেশারটা মেপে দেখি। প্রেশার ঠিক আছে, তবুও মেপে দেখি। ঠিক আছে দে। মাহির মায়ের প্রেশার মাপছে। অন্যরা সবাই উৎকণ্ঠা নিয়ে সেদিকেই তাকিয়ে আছে, শুধু রুবা ছাড়া। আলহামদুলিল্লাহ মা, তোমার প্রেশার আজ পারফেক্ট। আমি জানতাম আজ আমি থাকবই। সাফিয়া বেগম হেসে বলল, ওই দিকের কি অবস্থা মাহি? সবার খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, কখন শেষ? তুই খেয়েছিস বাবা? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি খেয়ে নিব। চাচি খালাম্মা ওদিকে। ছোট চাচা আর খালুকে অস্থির হয়ে উঠেছে যাওয়ার জন্য। তোর খালুর কথা রাখ, মাহি ওনার আসার সময়ও অস্থিরতা, আবার যাওয়ার সময়ও অস্থিরতা। ঠিক আছে, না হয় নাহার, অনেক রাত হয়ে গেছে। সাফিয়া বেগম বলে উঠলেন, তোমরা যারা চলে যেতে যাবে যাও, সারাদিন তোমাদেরও খাটনি গেছে। আর কি ব্যাপার রুবা এখানে এভাবে বসে আছে কেন? রুবা, তোমার শরীর খারাপ লাগছে না তো? তোমাকে খেতে দিয়েছে? তারা তারানা তারানা কোথায় তুমি? সাফিয়া বেগম ছোট ভাইয়ের বউকে ডাকলেন। মা, আপনি অস্থির হবেন না প্লিজ, আমি ঠিক আছি, রুবা বলে উঠল। ড্রয়িং রুম থেকে মাহির ছোট মামি তারানা ডাক শুনে ছুটে এলো। কি হয়েছে বড়পা? তারানা রুবার দিকে একটু খেয়াল করে, ওর খাবারটা টাইমলি দাও, ওর রুমে ওকে রুমে দিয়ে আসো। এই কথা শুনে রুবা একটু কেঁপে উঠল। আপনি চিন্তা করবেন না, আমি এখনই রুবাকে খেয়ে দিচ্ছি বড় আপা। রুবা, তুমি আমার সাথে আসো তো। কি কাণ্ড, এত রাত হলো, তোমাকে না খাইয়ে বসিয়ে রেখেছি। রুবা ছোট মামি শাশুড়ি তারানার সঙ্গে গেল। আসো তুমি এদিকে রুবা। মামি বলো রুবা, আপনি আমার জন্য অস্থির হচ্ছেন কেন? এই ঘর, এই সংসার কি আমার অপরিচিত? না না রুবা, তা কেন হবে? মামি, একটা রিকোয়েস্ট। আমি কিছু খেতে পারবো না, আমার গা গোলাচ্ছে, দুবার বমিও হলো। রুবার মাথায় হাত রেখে তারানা বলল, একদম কিছু না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে যে মা। কিছু হবে না মামি, আপনি প্লিজ মাকে কিছু বলবেন না। আচ্ছা যাও, ঠিক আছে, বলবো না। তারানা রুবার গালে হাত রেখে আদর করে দিল। এমন সময় মাহি এসে ওখানে দাঁড়ালো। মামি। মাহির আওয়াজ পেয়ে রুবা রান্নাঘর ছেড়ে খাবার ঘরে এসে দাঁড়ালো। খুব অসহায় লাগছে নিজেকে তার। সে কেন ঘরে যাবে এখন? নিজের ঘরে নাকি শাশুড়ির ঘরে চিন্তা করছে।
মাহি তোমার খাবার খাওয়া হয়েছে? আমার খেতে ইচ্ছে করছে না মামি। কি আশ্চর্য, সবাই একই কথা বলছো তোমরা। কেন ভাবি খাইনি? সারা রাত না খেয়ে থাকলে ওর শরীর খারাপ করবে মামি। মাহি, আজ রুবাকে একটু ওর মতো থাকতে দাও প্লিজ। মামি, আমি আপনার কাছে সেই কথাই বলতে এসেছি। মানে, আজ ভাবিকে ওর মতো থাকতে দেওয়া যায় না। আজ রুবা ওর মতো রাতটা কাটাক প্লিজ মামি প্লিজ। এই প্রথম রুবাকে ভাবি না বলে রুবা বলে সমর্থন করলো মাহি। তারানা কিছুক্ষণ মাহির দিকে তাকিয়ে থেকে বলল, আমি বুঝেছি মাহি তোমার কথা, কিন্তু বড়াপা কি বলে সেটা আসল কথা। আপনি মাকে বুঝিয়ে বলেন প্লিজ। কিছুক্ষণ পর তারানা সাফিয়া বেগমের রুমে ঢুকলো। ওর পিছু পিছু রুবাও এসে দরজায় দাঁড়ালো। বড়পা একটা কথা বলার ছিল। সাফিয়া বেগম আলমারিতে কিছু যেন খুঁজছেন। সবাই খেয়ে দিয়ে চলে গেছে তো তারানা? হ্যাঁ হ্যাঁ, সবাই গেছে। তুমি আর মিনহাজ এ বাসায় থেকে যেও আজ। ঠিক আছে বড়পা। বলছিলাম কি, ও আচ্ছা, তুমি জানো কি বলছিলে? তারানা একটু থমকে গেল। অন্য সবার মতো সেও বড়পাকে খুব ভয় পায়। বলো তারানা, আমি শুনেছি আপা আজ রুবা আপনার সাথে থাকুক রাতে। ভয়ে ভয়ে কথাটা বলল তারানা। সাফিয়া বেগম তারানার দিকে তাকালেন স্থির দৃষ্টিতে। রুবা আস্তে করে দরজার ওপাশে সরে গেল। তারানার উদ্দেশ্যে সাফিয়া বেগম বলে উঠলেন, সবকিছু স্বাভাবিক নিয়মে হতে দাও তোমরা। আমি চাই রুবার জীবনটা আবার স্বাভাবিক নিয়মে ফিরুক। ওর জীবনটা রঙিন আলোয় ভরে উঠুক। রুবা, রুবা ভেতরে আসো। শাশুড়ির ডাকে রুবা ঘরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার কাছে আসো মা। সাফিয়া বেগম হাত বাড়িয়ে রুবাকে কাছে টেনে নিলেন। একটা বড় পান্নার কাজ করা হার রুবার গলায় নিজে হাতে পরিয়ে দিলেন। তারপর কপালে চুমু খেলেন। তারানা মামির দিকে তাকিয়ে বললেন, রুবাকে রুমে দিয়ে আসো তারানা। কোথায় জানো তো? মাথা নেড়ে তারানা রুবার হাত ধরলো। মাটির দিকে তাকিয়ে রুবা মামি শাশুড়ির পিছে পিছে যাচ্ছে। সারাদিন এই প্রথম রুবার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। হঠাৎ খুব কান্না আসছে ওর। তারানা রুবাকে রুমে ঢুকিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, শরীর খারাপ লাগলে তাকে যেন ডাকে। মামি যখন রুম থেকে বের হয়ে যাচ্ছে রুবা খেয়াল করলো ওনার চোখও ভেজা। রুবা চুপচাপ দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। সব সময় রুমটা যেমন থাকে আজও তাই। ছিমছাম গোছানো, পরিচ্ছন্ন, টান টান করে বিছানার উপর চাদর বিছানো। দেয়ালে খুব সুন্দর একটা সমুদ্রের পেন্টিং। বড় পড়ার টেবিল, পাশেই সেলফে অনেকগুলো বই পরিপাটি করে সাজানো। সোফার এক কর্নারে একটা ভায়োলিন রাখা। কোথাও একটু অগোছালো কিছু নেই। রুবা বিছানার কর্নারে গিয়ে বসলো। আগে যতবার এসেছে এই ঘরে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু আজ সব পাল্টে গেছে। আজ এই ঘরে তার আর মাহির বাসর রাত। আজ বিকেল পর্যন্ত যে মাহি তার দেবর ছিল, সেই মাহি সন্ধ্যা থেকে তার স্বামী। মাহি তার ছোট মামা মিনহাজ সাহেবের সঙ্গে বসে টিভি দেখছে লিভিং রুমে। বাকি সব আত্মীয় স্বজন যার যার বাসায় চলে গেছে। আসলে এই মুহূর্তে মাহির কি করা উচিত আর কি বলা উচিত, কোনোটাই সে বুঝে উঠতে পারছে না। ছোট মামাও তেমন কোনো কথা খুঁজে পাচ্ছে না। তাই দেশের রাজনীতি আর চলমান অবস্থা নিয়ে হাবিজাবি কথা বলছে। তারানা এসে তাদের কথার মাঝে ঢুকলো। মিনহাজ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আই বড় আপা আমাদের এই বাসায় থেকে যেতে বলেছে। তুমি বাসায় ফোন দিয়ে মেয়েদের বলে দাও
আমরা এখানে থাকছি, আর ড্রাইভারকে চলে যেতে বলো। মিনহাজ সাহেব ফোন বের করে কথা বলা শুরু করলেন। মাহি, জি মামি, যাও তুমি তোমার ঘরে, অনেক রাত হয়েছে। জি মামি। মামি, ও কি আমার ঘরে? এটাই তো হওয়ার কথা মাহি, বলে মাহির দিকে তাকালেন তারানা। মামি, খুব কি দরকার ছিল আজ রাতেই ওকে আমার ঘরে পাঠানোর? তোমার মায়ের আদেশ মাহি। আর জানোই তো, বড় অপার কথা কেউ অমান্য করতে পারে না। তুমি নিজেই কি পেরেছ? মাহি চুপ করে গেল। তারানা, আমি গেস্ট রুমে গেলাম, খুব টায়ার্ড লাগছে। তুমি কাউকে দিয়ে এক বোতল পানি পাঠিয়ে দাও, বলে মিনহাজ সাহেব চলে গেলেন। মাহি, যাও বাবা, রুবা তোমার ঘরে অপেক্ষা করছে। আমি গেস্ট রুমে আছি, কিছু লাগলে ডাক দিও। আপনি কাউকে দিয়ে ভাইয়ার রুম থেকে মেডিসিনের বক্সটা পাঠাবেন। ও হয়তো আজ তার মেডিসিনগুলো খায়নি। আমি ফরিদাকে দিয়ে পাঠাচ্ছি, তুমি রুমে যাও। আমি এখানেই আছি মামি। তারানা ফরিদাকে ডাকতে রান্নাঘরের দিকে চলে গেল। মাহি বারান্দায় এসে দাঁড়ালো। পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে সিগারেট নিয়ে ধরিয়ে টান দিল। আকাশের তারাগুলোকে আজ এত কাছে মনে হচ্ছে কেন? একটা সময় এখানে বসে দুই ভাই কত গল্প করত। ভাইয়ারে, তুই আমার সঙ্গে এই কাজটা কেন করলি? আমি কি অপরাধ করেছিলাম বল? মাহির চোখ দিয়ে পানি পড়ছে। আমাদের সুখের সংসারটা তুই এভাবে স্বার্থপরের মতো ছেড়ে চলে যেতে পারলি ভাইয়া? ছোটবেলায় আমরা স্কুল ব্যাগটা ভারী হলে তুই বয়ে দিয়ে নিয়ে যেতি, আমার কষ্ট হবে ভেবে। আর আজ তিনটা মানুষের জীবনের ভার, দায়িত্বর ভার, কষ্টের ভার আমার ওপর দিয়ে এভাবে চলে গেলে। স্বার্থপর কোথাকার। আজ অনেক দিন পর কাঁদছে মাহি। হঠাৎ মোবাইল বেজে উঠল, ধরার আগেই লাইন কেটে গেল। আননোন নাম্বার। ছোট ভাইজান। মামি, ভাবের ওষুধের বক্সটা ওনারে দিতে কইছে। এই যে বক্স। ফরিদা বুয়া এসে পাশে দাঁড়ালো। বুয়া, মা কি ঘুমিয়ে গেছে? না আম্মায় আপনারে একবার যাইতে কইছে ওনার ঘরে। তুমি ওষুধের বক্সটা খাওয়ার টেবিলের উপর রেখে দাও। আর শোনো, পানির বোতল দিও একটা। জি ভাইজান। মাহি সিগারেটটা ফেলে ঘরের দিকে ঢুকতে যাবে, আবারও মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখে আবারও আননোন নাম্বার। এত রাতে হসপিটাল থেকেই হবে হয়তো। রিসিভ করে হ্যালো বলল, কিন্তু ওপাশে কোনো আওয়াজ নেই। মাহি আবার হ্যালো হ্যালো করছে। মাহি, এবার মাহির বুকে ধাক্কার মতো লাগলো। নিঝুম। বাসর রাতে ডিস্টার্ব করলাম তাই না? মাহি এপাশে চুপ করে আছে। কি বলবে ও? চারিদিকে কোথাও কোনো শব্দ নেই, কিন্তু মাহির বুকের ভেতর পাথর ভাঙার আওয়াজ হচ্ছে যেন। তোর নতুন বউ মাইন্ড করছে না তো? নিঝুম, তুই এই সময়ে? হ্যাঁ রে, খুব অসময়ে ফোন দিয়ে বসলাম। খুব চেষ্টা করেছি রে নিজেকে ফিরাবার, তুই বিশ্বাস কর পারলাম না। তোর বউ খুব সুন্দর করে সেজে বসে আসে নিশ্চয়ই। সুন্দরী রুবাকে রানীর মতো লাগছে তাই না? রঙিন ফুলের খাটে রাজা রানীর বাসর হচ্ছে। রাজা তার রানীকে রাতভর ভায়োলিন বাজিয়ে শোনাবে। নিঝুম, প্লিজ চুপ কর। তুই এসব বলার জন্যে ফোন করেছিস? হ্যাঁ, আমার প্রিয় মানুষটার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, তাকে উইশ করব না? নিঝুম, তুই ভালো করেই জানিস কেন হচ্ছে এসব, তারপরও তুই এসব কিছু বলছিস। আমার বুঝি কষ্ট হয় না এসব শুনতে? মাহি, আমি খুব চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পারছি না রে। তোকে মন থেকে বের করতে পারছি না। এই রাতটাকে ভুলে যেতে পারছি না। ওপাশে কেঁদে যাচ্ছে নিঝুম।
খুব ভালোবাসি যে তোকে খুব। কিভাবে পারবো বলে দে তো আমাকে। পারবে নিঝুম পারবে, আমাকে ভালোবাসিস বলেই পারবে। তুই আমার সব কষ্টের কথা জানিস না, তাহলে এভাবে ফোন দিয়ে আমার কষ্ট আরো বাড়িয়ে দিস না। আমার দম বন্ধ হয়ে আসে রে, আমার কষ্টগুলো বলার কোনো জায়গা নেই। ফোনটা রাখ নিঝুম প্লিজ। মাহি লাইনটা কেটে দিল। চোখের পানি কোনোভাবেই থামিয়ে রাখতে পারছে না সে। গুমোট কষ্টে ওর বুকের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। ভাইজান, দরজায় ফরিদা আবার এসে দাঁড়িয়েছে। আম্মা ডাকতাছে আপনারে। বললাম তো আসছি, যাও। ফরিদা তাড়াতাড়ি চলে গেল। সে সব সময়ই মাহিকে ভয় পায়, যদিও মাহি খুব হাসি খুশি ছেলে। কেন জানি বাসার এই পরিবেশে আরো বেশি ভয় লাগে মাহিরকে দেখতে তার। মাহির ডাইনিং এর পাশে বেসিনে গিয়ে চোখে মুখে পানি দিল। মুখ মুছে মায়ের ঘরের দিকে রওনা হলো। মা আসবো। আয় মাহি। ঘরে ঢুকতে মাহি বলল, বাবা ঘুমিয়ে গেছে। তোমার বাবা কি কখনো এত রাতে জেগে থাকে? আজ বাবা একটা কথাও বলেনি আমার সাথে মা। শিহাব যাওয়ার পর থেকে তোমার বাবা তো এমনই। বাদ দাও। দীর্ঘশ্বাস ফেললেন সাফিয়া বেগম। ওই চেয়ারটায় বসো মাহি। মাহির মায়ের বিছানার পাশে রাখা চেয়ারে বসলো। মাহি, আমি জানি তোমার কোনো কথাই আমার কোনো কথাই তুমি কখনো অমান্য করো না। আজ তোমার জীবনের এত বড় ডিসিশন আমি তোমার উপর চাপিয়ে দিলাম। কেন সেই কথা আমাদের মাঝে আগেই হয়ে গেছে। তুমি খুব অভিমান করে আছো আমার উপর। মা, আমি তোমার উপর রাগ অভিমান কোনোটাই করিনি। আমি জানি মাহি, তোমার অসহায়ত্বটা তুমি ভালো করেই জানো বাবা। তাই তোমার কাছে আমার অনুরোধ, রুবাকে একটা স্বাভাবিক জীবন তুমি দিবে। রুবাকে তোমার স্ত্রীর পূর্ণ অধিকার তুমি দিবে। আমি জানি খুব তাড়াতাড়ি সব সম্ভব না, কিন্তু তুমি চেষ্টা করবে মাহি। মা, আমি চেষ্টা করব। আমি তোমাকে আগে কথা দিয়েছি। সাফিয়া বেগম বেড সাইড ড্রয়ার খুলে ছোট একটা গয়নার বক্স বের করলেন। এখানে দুটো সোনার রুলি আছে। তুমি নিজে হাতে রুবাকে আজ পরিয়ে দিবে মাহি। মাহি মুখ তুলে মায়ের দিকে তাকালো। হাতটা বাড়াও মাহি। ছেলের দিকে তাকিয়ে সাফিয়া বেগম বললেন। কোনো কথা না বলে মাহির মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিল। যাও ঘরে যাও, তুমি ঘুমাও মা। বলে মাহি মায়ের ঘর থেকে বের হয়ে আসছে। হঠাৎ পেছন থেকে সাফিয়া বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মাহি হঠাৎ তার লৌহ মানবী মায়ের এমন নরম রূপে অবাক হয়ে গেল। ঘুরে মাকে জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোর জীবনটা কঠিন পরীক্ষার মাঝে ফেলে দিলাম। মা, মা প্লিজ, তুমি এভাবে বললে আমি সাহস কোথা থেকে পাবো বলো? তুমি চিন্তা করো না, আমি তোমার রোবাকে সুখে রাখার চেষ্টা করব। তোমার শিহাবের মতো আমিও তোমার বাধ্য ছেলে, তাই না মা? আমি জানি মাহি, আমার মাহি কখনো আমাকে কষ্ট দিতে পারে না। মাহি মাকে বিছানায় বসিয়ে হাঁটু গেড়ে বসে মায়ের কোলে মাথাটা রাখলো। সাফিয়া বেগম তার ছোট ছেলের মাথায় হাত রাখলেন। তোর অনেক কষ্ট হচ্ছে বাবা। তুমি চিন্তা করো না মা, আমাদের সংসারটা আবার স্বাভাবিক হয়ে যাবে দেখো। আমাকে একটু সময় দাও। রুবা খুব দুঃখী একটা মেয়ে, জীবনে সুখ পাওয়ার আগেই ভাগ্যর কাছ থেকে সব কেড়ে নেয়। তুমি চেষ্টা করো রুবার বাকি জীবনটা যেন খুব সুখের হয়। সাফিয়া বেগম চোখের পানি মুছলেন। যাও মাহি, ঘরে যাও। তুমি তোমার সব মেডিসিন নিয়েছো মা? হ্যাঁ। তাহলে ঘুমিয়ে যাও মা। যাচ্ছি। মাহি মাকে শুয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে এলো। কে জানে আজ এ বাসায় কারো চোখের ঘুম আসবে না। আবারও একটা কষ্টের রাতের শুরু। হাতের গয়নার
বক্সটার দিকে তাকালো মাহি। আজ রাতে এই গয়না তার অন্য কাউকে পরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আজ পড়বে অন্য কেউ। ভাগ্য তার সাথে কত বড় পরিহাসটাই না করলো। মেডিসিন বক্স, পানির বোতল আর গয়নাটা নিয়ে যখন মাহি তার ঘরের সামনে দাঁড়ালো, তখন রাত 2টো প্রায়। তার নিজের ঘর, কিন্তু আজ ঢুকতে কত দ্বিধা হচ্ছে, কত সংকোচ কাজ করছে। রোববার সে আজ থেকে এই ঘরে থাকবে, এরকম কখনোই হওয়ার কথা ছিল না। কিন্তু সব হঠাৎ এলোমেলো হয়ে গেল, সম্পর্ক বদলে গেল। আজ রোবা তার বিয়ে করা বউ। মাহি চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল, এরপর ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে রুবা খাটের কর্নারে ঠায় বসে আছে। মাহিকে দেখেই রুবা ঝট করে উঠে দাঁড়ালো। রুবার হাতের চুরির শব্দগুলো বন্ধ রুমের ভেতরে মনে হলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। তুমি দাঁড়াতে গেলে কেন? বসো বসো। সারাদিনে এই প্রথম রুবাকে কিছু বলল মাহি। ইনফ্যাক্ট বিয়ের কথা ওঠার পর থেকে রুবার সাথে মাহি কোনো কথাই বলে নাই। এক বাসায় থাকার পরেও রুবা কদাচিৎ মাহির সামনে আসতো, তখন এই প্রথম মাহি রুবার দিকে ভালো করে তাকালো। কমলা রঙের শাড়িতে কি অপূর্ব লাগছে রুবাকে। ও তো সব সময় অসহ্য রকম সুন্দর। ঘরের হালকা আলোতে কি মায়াবী লাগছে, যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো দেবীর ছবি। রুবা তাকানোর আগেই সে চোখ সরিয়ে নিল। তোমার শরীর ঠিক আছে? রুবা মুখে কোনো উত্তর দিল না, শুধু মাথাটা নাড়ালো। রাতের মেডিসিন তো নাওনি? আসো, আমি বের করে দিচ্ছি। মাহি মেডিসিনগুলো রুবার হাতে দিল। রুবা বোতল থেকে পানি নিয়ে ওষুধগুলো খেলো। মাহির হঠাৎ মনে হলো, কি অদ্ভুত, বাসর রাত তার স্ত্রীকে ওষুধ খাইয়ে দিচ্ছে একগাদা। কি কথা বলা উচিত তার সে ভেবেও পাচ্ছে না। যে মানুষটাকে গত 2 বছর ভাবে বলে ডেকে এসেছে, আজ তাকে তাকে তার নাম ধরেই ডাকতে গলা ধরে আসছে। কিভাবে যে এখান থেকে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কের পথ পাড়ি দিবে, কিভাবে সে রুবাকে স্বাভাবিক একটা জীবন দিবে। এই বদ্ধ দরজার ভেতরে ওরা দুজন কিভাবে একে অপরের কাছে সহজ হবে? আদৌ কি সম্ভব? তার নিজের ভেতরে কত শত যুদ্ধ চলছে না জানি, কি কষ্টের ভেতরে বসে আছে রুবা নিজেও। ভাইয়ার স্মৃতিগুলো ওকে কত তাড়া করছে আজ। আমি কি পারবো ভাইয়ার জায়গা নিতে? আমি তো চাইও না। রুবা একবার আর চোখে মাহিকে দেখলো। সারাদিন বেশ কয়েকবার দূর থেকে দেখছে মাহিকে। একটা সময় সম্পর্কটা যা ছিল, আজ সেই সম্পর্ক সম্পূর্ণ অন্য রূপে দুজনের সামনে। মাহি সোফার কোনায় বসে ওষুধের প্রেসক্রিপশনটা দেখছে। সাদা পাঞ্জাবি আর চেলোয়ারে মাহিকে সব সময় খুব সুন্দর লাগে। আজ সেরকম একটা সাদার ওপর সাদা সুতোয় কাজ করা একটা পাঞ্জাবি পরেছে। এই পাঞ্জাবি আগেও পরেছে দেখেছে রুবা। হাতাটা গুটিয়ে কোনোই পর্যন্ত রাখা, ও প্রায় সময় এটা করে। শার্টের হাতাও ফোল্ড করে রাখে। রুবা চিন্তা করলো, আচ্ছা, সব ডাক্তাররাই কি এভাবে থাকে? মনে হয় না। মাহির স্টাইলটা আবার অন্যরকম। রুবা চুপচাপ বসে চিন্তা করছে, মায়ের সঙ্গে কি কথা বলবে? এভাবেই চুপ করে বসে থাকবে কতক্ষণ? ওর পিঠে ব্যথা লাগছে আজ সারাদিন বসে থাকতে থাকতে। মাহি হঠাৎ তাকিয়ে দেখে রুবা কাত হয়ে বসতে চাইছে। তোমার কষ্ট হচ্ছে এভাবে? না না, আমি ঠিক আছি। তোমার কাপড় এ ঘরে আনা হয়েছে, ছোট মামি দিয়ে গেছে। মাহি একটু ব্যস্ত গলায় বলল, আমি বারান্দায় আছি, তুমি ফ্রেশ হয়ে নাও। উঠতে গিয়ে মাহির চোখ পড়লো মায়ের দেওয়া চুড়ির বক্সটাতে। বক্সটা থেকে বের করলো রুলি দুটো। তারপর উঠে গিয়ে বিছানায় রুবার পাশে ঘেঁষে বসলো।
রুবার বুকটা কেঁপে উঠল। মাহি গা ঘেঁষে বসার সঙ্গে সঙ্গে তার গা হাত পা ঝিমঝিম করতে শুরু করলো। মা এটা তোমাকে দিতে বলেছে বলেই রুবার হাত দুটো স্পর্শ করলো মাহি। কাছে টেনে নিয়ে হাতের রিলি দুটো পরিয়ে দিল। মা নিজে হাতে পরিয়ে দিতে বলল আমাকে। রুবা অবাক হয়ে মাহিকে দেখছে আর শরীর কাঁপছে। মাহিও তাকিয়ে আছে রুবার মুখের দিকে। এই প্রথম সরাসরি দুজন এভাবে চোখে চোখ রেখে তাকালো। ওরা দুজন ছাড়াও এ ঘরে আরেকজন আছে যে ওদের দেখতে না পারলেও অনুভব করছে সব। রুবার গর্ভে থাকা শিহাবের অনাগত সন্তান। তুমি ফ্রেশ হয়ে নাও বলেই মাহি ছুটে বারান্দায় চলে গেল। রুবা চড়ি দুটোর দিকে তাকিয়ে চোখের পানি আটকাচ্ছে। মাহিও তার চোখের পানি রুবাকে দেখাতে চাচ্ছে না। রুবা তাকিয়ে আছে মাহির পরিয়ে দেওয়া চুড়িগুলোর দিকে। 2 বছর আগে এ বাড়িরই বড় ছেলে শিহাবের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পাশের ঘরটাতে তার আর শিহাবের বাসর হয়েছিল। আজকের এই রাতের মতো কষ্টের আঁধারে ডুবে যাওয়া রাত ছিল না সেটা। নানান আলোয় আলোকিত ছিল এই বিশাল বাড়ি। আত্মীয় স্বজনদের আনন্দ উল্লাসে মুখরিত বিয়ে বাড়ি। ব্যারিস্টার আজগর আলীর বড় ছেলে ব্যারিস্টার শিহাব আজগরের বিয়ে বলে কথা। শিহাব শুধু তার বাবা মায়ের সুপুত্র ছিল না, বরং বংশের সবচেয়ে মুখ উজ্জ্বল করা ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় সেরা, খেলাধুলায় এমনকি গানও গাইতো খুব সুন্দর। বংশের সবাই শিহাবের উদাহরণ দিতে তাদের সন্তানদের। সেই শিহাবদের সঙ্গে মধ্যবিত্ত জলে ভাসা পদ্মের মতো মেয়ে রুবাই এত। ফেরদাউস রুবার বিয়ের স্বপ্নের মতোই ছিল রুবার কাছে। রুবার বাবা মারা যান যখন, তখন রুবার বয়স 4 বছর। দাদা দাদি কেউ ছিল না। ছাপোষা চাচারা তার কম বয়সী সুন্দরী বিধবা মায়ের দায়িত্ব নিতে চায়নি। তার বেসরকারি কলেজে লেকচারার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান যখন, তখন কিছুই রেখে যেতে পারেননি। অগত্যা তাদের ঠাঁই হয় মামা মামি আর বৃদ্ধা নানির সঙ্গে। গ্রামের নানি বাড়িতে তাদের যে খুব যে সন্তানের সম্মানের জীবন ছিল তা কিন্তু নয়। তার মা মামাদের বাচ্চাদের পড়াশোনা করাতো, খাওয়ানো, গোসল, সংসারে মামিদের ফরমাইশ খাটতো। 1 বছরের মাথায় মা যে স্কুলে পড়াশোনা করেছিল সেই স্কুলের হেডমাস্টার মাকে স্কুলের কেরানির একটা চাকরি দেয়। 1000 টাকার বেতন। সারাদিন স্কুলের কাজ করে, বাড়িতে আবার সব বাচ্চাদের পড়াতে হয় মায়ের সাথে তখন সে স্কুলে যেত। একদিন সেই হেড স্যার নানি বাড়িতে এলেন। নানি আর মামাদের সাথে কথা বলতে। বিষয় ছিল তার ভাগ্নের মাস কয়েক আগে স্ত্রী মারা গেছে। এখন তারা চাইছে ভাগ্নেকে আবার বিয়ে দিবেন। ভাগ্নে ঢাকাতে গার্মেন্টসের মালিক, 3 তলা বাড়ি আছে। বিয়ের 15 বছরেও সন্তানের মুখ দেখতে পারেনি। সম্প্রতি ভিন্ন রোগে ভুগে স্ত্রী মারা গেছে। রুবার মা রেবেকাকে তার খুব পছন্দ। নানি মামারা খুব খুশি তার বিধবা মায়ের এত ভালো বিয়ের সম্বন্ধ আসলো দেখে। হেড স্যার শুধু বললেন, কিন্তু আছে একটা। সেই কিন্তুটা ছিলাম আমি। আমাকে ওই সংসারে তারা চায় না। আমি নানি বাড়িতেই থাকবো। মা আসবে টাকা পয়সা আর প্রয়োজনীয় সব দিতে মাঝে মাঝে। এই কথা শুনে মা কোনোভাবেই রাজি হয়নি। মামারা হেড স্যারকে বললেন, আপনারা আসেন একদিন, ছেলে সহ আমরা এর মাঝে বুঝিয়ে রাজি করাচ্ছি। কিন্তু মা কোনোভাবেই আমাকে দূরে রেখে থাকবে না। সবাই মাকে বোঝানোর চেষ্টা করেছে। মামিরা অশান্তি শুরু করলো। 3 দিন পর একটা সাদা মাইক্রোবাসে করে 6-7 জন লোক আর হেড স্যার এলেন। মামিদের
পীড়াপিড়িতে মা শাড়ি পরে ঘোমটা টেনে তাদের সামনে গেল। মাকে তাদের খুব পছন্দ হলো। আমাকে নিয়ে সমস্যা বাঁধলো। এক ফাঁকে আমি যখন পুকুর পাড়ে বসেছিলাম, তখন একজন লম্বা করে লোক সেখানে সিগারেট খাচ্ছিলেন। তিনিও সেই গাড়িতে এসেছিলেন। আমার নাম ধাম জানতে চাইলো, কি পড়ি, সারাদিন কি করি। পরে জানলাম উনি শওকত সাহেব, যিনি মাকে বিয়ে করতে এসেছেন। ভেতর ঘরে মা কান্নাকাটি করছে। হঠাৎ সেই শওকত সাহেব বলে উঠলেন, তিনি রেবেকার মেয়ে সহই বিয়ে করতে ইচ্ছুক। তিনি কোনো মা আর মেয়েকে আলাদা করতে পারবেন না। মুহূর্তে আনন্দে খেলে গেল নানি বাড়িতে। সেই রাতেই মায়ের বিয়ে হয়ে যায় শওকত ওসমান নামের 50-এর ঊর্ধ্বে মানুষটার সঙ্গে। মায়ের সাথে ওই গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে নানি বাড়ি থেকে রওনা দেই আমরা। আসার পথে আমি শওকত সাহেবের কোলে ঘুমিয়ে পড়েছিলাম। তিনি পরম মমতায় জড়িয়ে রেখেছিলেন। যতদিন বেঁচে ছিলেন তিনি সেই মমতায় বেড়েছে রুবার সঙ্গে, কমেনি কখনো। ঢাকার উত্তরায় তার বাড়িতে মায়ের নতুন সংসার শুরু হলো। কাছেই একটা স্কুলে তাকে ভর্তি করিয়ে দেওয়া হলো। প্রথম দিনই শওকত সাহেব বললেন তাকে যেন রুবা বাবা ডাকে। শুরুতে রুবার খুব কষ্ট হতো ডাকতে, কিন্তু তিনি পিতার স্নেহ এত দিয়েছেন, বাবা না বলার প্রশ্নই আসে নাই। তিনি রুবাইয়া তো, আর তাকে ভালোবাসা সম্মান যা দিয়েছেন তার তুলনায় হয় না। তিনি নিজের সন্তানের মুখ তিনি দেখতে পারেননি। ঢাকার নামকরা কত ডাক্তারের কাছে মাকে নিয়ে গেছেন, এমনকি কলিকাতা অবধি ছুটেছেন। সবখানে সমস্যা তারই চিহ্নিত হতো। এক পর্যায়ে তিনি ধরেই নিয়েছেন সন্তান সুখ আর তার কপালে নেই। তাই রুবার মাঝেই নিজের সন্তানের স্বাদ পূরণ করেছে। রুবার যখন 20 বছর বয়স, তখন তার মা রেবেকার হার্টের জটিল সমস্যা ধরা পড়ে। তখন রুবা একটা প্রাইভেট ভার্সিটিতে বিবিএ পড়ে। শওকত সাহেব ঢাকার বড় বড় কার্ডিওলজিস্টদের দেখালেন। মাস 6 পর মায়ের হার্টের বাইপাস সার্জারি করাতে হয়। সুস্থ হয়ে মা বাড়ি ফিরলেন। পুরোপুরি সুস্থ বলা যায় না তাকে। তখন থেকেই রেবেকা মেয়ের বিয়ে দেওয়ার জন্য শওকত সাহেবকে জোরাজুরি শুরু করলেন। প্রথম প্রথম শওকত সাহেব পাত্তা দেননি স্ত্রীর কথায়। বলতেন, আমাদের মেয়ে পড়ালেখা শেষ করে আমাদের বিজনেস দেখবে, তারপর বিয়ে। কিন্তু মায়ের মাথায় বিয়ে দেওয়ার চিন্তা জেঁকেই বসেছিল। এর মধ্যে একদিন শওকত সাহেব এর ছোট বোন তার ছেলের জন্য রুবার হাত চেপে ধরল। শওকত সাহেব তেলে বেগুনে জ্বলে উঠলেন। বখাটে নেশাগ্রস্ত ছেলের জন্য তার মেয়ের প্রস্তাব দেওয়ার সাহস দেখে এই নিয়ে আত্মীয় স্বজন অশান্তি শুরু করলো। তাদের সব সময় নিঃসন্তান শওকত সাহেবের সম্পত্তির উপর নজর ছিল রুবার মাধ্যমে। যদি তা আদায় করা যায়, সেজন্য অনেক চেষ্টা করেছে। এর মধ্যে মায়ের শরীর খুব খারাপ করে আবার শওকত সাহেব ঠিক করলেন স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যাবেন। একদিন রেবেকা, রুবা সহ তারা 3 জন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। রেবেকাকে ভর্তি করা হলো সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেই হাসপাতালে রুবাকে দেখেন তার শাশুড়ি সাফিয়া বেগম আসগর সাহেবের হার্টের চিকিৎসার জন্য। তখন সাফিয়া 2 ছেলে ব্যারিস্টার শিহাব আসগর আর ছোট ছেলে ডাক্তার মাহির আসগর সহ পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুরে। রেবেকার ডাক্তার আসগর সাহেবের ডাক্তার ছিলেন একই। সেখানেই রুবাকে প্রথম দেখেই সাফিয়ার পছন্দ হয়ে যায়। বিদেশ বিভুঁইয়ে দেশের লোক পেলে হৃদ্যতা যেমন বাড়ে, 2 পরিবারের মধ্যে তাই হলো। ছেলেকেও পরিচয় করিয়ে দেন সবাই সবার সঙ্গে সাফিয়া বেগম। রেবেকা একটু সুস্থ বোধ করায় ডাক্তার তাদের ডিসচার্জ করে দেয়। ওরা দেশে ফিরে আসে।
আসগর সাহেবের হার্টের রিং পরানো হয়। হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে তারা হোটেলে গিয়ে ওঠে। হোটেল রুমে শিহাবকে ডেকে সাফিয়া বেগম আর আসগর সাহেব জানতে চাইলেন, রুবাকে তোর কেমন লেগেছে? শিহাব উল্টো তাদের প্রশ্ন করলো, তোমাদের কেমন লেগেছে? সাফিয়া বেগম তো খুব উচ্ছ্বাসিত হয়ে বললেন, আমার তো দারুণ লেগেছে। আসগর সাহেব বললেন, ছেলেকে বিয়ে তুমি করাবে, তোমার মতামতটাই আসল। বাবা মা আমার কাউকে পছন্দ নেই, তোমাদের পছন্দ, আমারও পছন্দ। এভাবে বললে হবে না, ঠিক করে বলো, চিন্তা করে বলো। মা, আমার পছন্দ হয়েছে মেয়েটিকে। তাহলে ফাইনালি দেশে গিয়ে ওদের বাসায় আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব ইনশাল্লাহ। এদিকে রবিকাকে নিয়ে দেশে আসার পর শওকত সাহেব এর শরীরও খারাপ হয়ে গেল। তিনি সবাইকে ততটা বুঝতে দিলেন না। এবার মৃত্যু চিন্তা তাকেও পেয়ে বসলো। তিনি চিন্তায় পড়ে গেলেন, তার এবং রবিকার অবর্তমানের রূপার কি হবে? ওনার আত্মীয় স্বজনরা তো শকুনের মতো বসে আছে সম্পত্তি পাওয়ার আশায়। সেই সময় একদিন সাফিয়া বেগম শওকত সাহেবকে ফোন দিলেন, রবিকাকে দেখতে তারা বাসায় আসতে চায়। শওকত সাহেব খুব খুশি মনে তাদের আমন্ত্রণ জানালেন। সেদিন বিকেলেই সাফিয়া বেগম আর আসগর সাহেব এলেন রুবাদের বাসায়। রেবেকার বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই। রুবাই লোকজন নিয়ে সব আয়োজন করলো। রবিকার রুমে বসে গল্পের মাঝে সাফিয়া বেগম বলে উঠলেন, তার আসার উদ্দেশ্য শুধু রবিকাকে দেখা না, তিনি তার বড় ছেলে শিহাবের জন্যে তাদের মেয়ে রুবাকে চান। শওকত আর রবিকা যেন অর্থই সমুদ্রের মাঝে ফেলানা জাহাজ ভুলে গেল। সাফিয়া আর আসগর সাহেবকে শওকত জানালেন রুবা তার সন্তান নয়, রুবার মায়ের অতীত বললেন। কিন্তু এটা নিয়ে সাফিয়া বেগম আর আসগর সাহেবের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু রুবাকে চায়। খুশিতে রবিকা সেদিন অনেক কাঁদলেন। এর সপ্তাহ পেরোনোর আগেই রবিকা মারা গেলেন। মায়ের হঠাৎ মৃত্যুতে রুবা শোকে পাথর হয়ে গেল। শওকত সাহেব মেয়েকে আগলে রাখলেন, কিন্তু তার চিন্তার শেষ হয় না। ঘর ভরে গেছে অবাঞ্ছিত আত্মীয় স্বজনে। তিনিও একদিন অসুস্থ হয়ে পড়লেন। আত্মীয় স্বজনদের কথাবার্তা তার কানে আসে। তিনি উকিল দিয়ে উইল আগেই করে রেখেছেন, কিন্তু তার রোবা যে সহজ সরল, তার নরম এই নিষ্ঠুর পৃথিবীতে কিভাবে কারো সহ্য ছাড়া থাকবে? এইসব চিন্তা করতে করতে তিনি সাফিয়া বেগমকে ফোন দিলেন। তাদের বাড়িতে গিয়ে রুবা আর শিহাবের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সেরে ফেলতে চান জানালেন। সাফিয়া বেগম আর আসগর সাহেব ও সব শুনে পরবর্তী 1 মাসের ভেতর বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। শওকত সাহেব খুব ধুমধাম করে বিয়ে দিলেন। মেয়ের হাত সাফিয়া বেগমের হাতে দিয়ে তিনি বলে উঠলেন, এই মেয়ে ছোটবেলা থেকে খুব দুঃখী জলে ভাসা পদ্মের মতো ভেসে যাচ্ছে। বেআইন আপনার বাসায় যেন তার শেষ আশ্রয় হয়, কথা দেন। সাফিয়া বেগমও আবেগ আপ্লুত হয়ে গেলেন শওকত সাহেবের কথায়। আপনি চিন্তা করবেন না, আমি বড় বড় কথা বলবো না। আমি আপনাকে শুধু কথা দিলাম, ওর জীবনের দায়িত্ব আজ থেকে আমার, আর আমি আমার কথার খেলাপ করি না। সেই থেকে সাফিয়া বেগম শাশুড়ি নয়, রুবার মায়ের স্থান দখল করে আছে। রুবাদের বিয়ের 3 মাস পরই শওকত সাহেব ইন্তেকাল করেন। এই পৃথিবীতে শ্বশুর বাড়ির লোকজন ছাড়া আর কেউ নেই রুবার। শিহাবের বউ হিসেবে যেদিন এ বাড়িতে এসেছে, আসগর সাহেবের রাজপুত্রের বউ দামি গয়না আর শাড়িতে জড়ানো রুবাকে দেখে কেউ চোখ ফেরাতে পারেনি। শিহাবের সঙ্গে বিয়ের আগে তার কথাও হয়নি, কিন্তু শিহাবকে বিয়ের পর একটু একটু করে জেনেছে। শিহাবও তাকে আদরে ভালোবাসায় পূর্ণ করে রেখেছিল। যে শিহাবের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করেছে, শ্বশুর বাড়িতে সে রাজকন্যার মতোই উড়ে বেড়াতো।
শিহাব, সাফিয়া বেগম, আসগর সাহেব আর দেবর মাহিরকে নিয়ে তাদের সুখের সংসার। মাহির খুব পড়ুয়া ছেলে, খুব ভালো করেছে সে তার ডাক্তারি প্রফেশনে খুব খাটাখাটনি করে সারাদিন, আর খুব সুন্দর ভায়োলিন বাজায়। দুই ভাই যেন এক আত্মা। মাহির আর ভাই শিহাবকে খুব ভালোবাসে। দিন শেষে দুই ভাই গল্প আড্ডায় মেতে উঠত। 1.5 বছর স্বপ্নের মতো কেটে যায় রুবার। এর মধ্যে একদিন জানা গেল রুবাই এতর মা হবে। সেদিন এবারের আনন্দ দেখে কে? লজ্জায় রুবার সবার সামনে আসতে কষ্ট হলো, কিন্তু তার শাশুড়ি তাকে মাথায় করে রাখলেন। হঠাৎ তার শ্বশুরের একটা সেমিনারে কানাডা যাওয়ার কথা, সাফিয়া বেগমও সঙ্গে যাবেন, কিন্তু রুবার এই অবস্থায় তিনি রুবাকে রেখে যাবেন না ঘোষণা দিলেন। যাওয়ার কদিন আগে শরীরটা একটু খারাপ লাগায় আসগর সাহেব শিহাবকে সেমিনার অ্যাটেন্ড করতে কানাডায় যেতে বললেন। একদিন বিকালে শিহাব কানাডার উদ্দেশ্যে বের হয়ে গেল। সেই ছিল তার শেষ যাওয়া। আসার পথে আইসল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরের প্লেনটা শুধু ক্রেশ করলো না, এই বাড়ির সব আনন্দ, এই বাড়ির প্রতিটি মানুষের ঘুম, হাসি, স্বপ্ন সব বরফ শীতল আটলান্টিকে হারিয়ে গেল। খবরটা শোনার পর 2 মাস রুবা কিছুই মনে করতে পারে না, সে তার মাঝে ছিল না। জীবনের এত বড় শোকেও সাফিয়া বেগম রুবাকে আগলে রাখছেন। সেই শোকে আর একটা মানুষ পাথর হয়ে গেছে, তিনি আসগর সাহেব। সেই থেকে তিনি কোনো কথা বলেন না, খুব কম, কদাচিৎ। একটা অপরাধ বোধে ভুগছেন তিনি। যাওয়ার কথা ছিল তার, তিনি শিহাবকে পাঠিয়েছিলেন। মরে যাওয়ার কথা ছিল তার, তার মৃত্যুটা শিহাবকে নিয়ে গেছে। চঞ্চল মাহি সেই থেকে চুপচাপ হয়ে গেছে। রোবার হাই রিস্ক প্রেগন্যান্সি মাহি আর সাফিয়া বেগম শিহাবের শেষ চিহ্ন বয়ে বেড়াতে রোবাকে যে কোনো উপায়ে সুস্থ রাখতে চায়, কিন্তু মানুষ যা চায় তা কি আর হয়? এর মাঝে শওকত সাহেবের আত্মীয় স্বজন আর রোবার মামারা হাজির, নিজেদের মেয়ে তারা নিয়ে যাবে। কি আশ্চর্য! বাবা মা জীবিত থাকা অবস্থায় যাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা আজ এসে হাজির। তাদের উদ্দেশ্যে সাফিয়া বেগম ভালোই বুঝেছিলেন। কঠিন হাতে তিনি তাদের সামলেছেন, কিন্তু এর জন্যই তাকে দিতে হয়েছে ছেলের, মাহির জীবনের সুখ, স্বপ্নকে বলিদান। যেদিন সাফিয়া বেগম রোবাকে বললেন মাহিকে বিয়ে করতে, রোবা অবাক হয়ে শুধু তাকিয়েছিল মায়ের দিকে। সাফিয়া বেগম অঝরে কেঁদে বারবার বলছিলেন, মারে, তোকে আর শিহাবের সন্তানকে আমি হারাতে চাই না, তুই আমাকে ফিরিয়ে দিস না। রুবা তার শাশুড়িকে ফিরিয়ে দিতে পারেনি, তাই আজ এই রাতে মাহির বিয়ে করা স্ত্রী হিসেবে মাহির ঘরে, মাহির বিছানায় বসে আছে মাহির দেওয়া এই চুড়ি জোড়া পরে। তার এই 22 বছরের জীবনে আর কত কি দেখতে হবে সে জানে না। তাকিয়ে দেখে বারান্দায় তারই মতো চোখের পানি মুছছে মাহি। কদিন আগেও ভাবি ভাবি করে ডাকতো, খুনসুটি করতো যে মানুষটা, আজ তার দিকে তাকিয়ে কথা বলতে পারছে না সেই মাহি। সম্পর্কের যে বাঁধনে যে পরিবর্তন এসে গেছে, সেটাকে কিভাবে পাড়ি দিবে তারা? শিহাব, শিহাব, তুমি এভাবে আমাকে রেখে যেতে পারলে? আমাকে আর মাহিকে তুমি কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিলে শিহাব? চোখটা মুছে মাহি আবার পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো। রোবার সামনে বসে থাকাটা এত সহজ নয় তার জন্য। কি সম্পর্ক, কি হয়ে গেল? ভাইয়া, তুই এভাবে আমাদের ফেলে কেন চলে গেলি রে? ছোট থেকে তোর খেলনা, তোর স্কুল ব্যাগ, তোর গেঞ্জি, তোর ঘর পছন্দ করতাম, কেড়ে নিতে চাইতাম, তুই কখনো আদর করে দিয়ে দিতি, কখনো মায়ের আদেশে দিয়ে দিতি, আবার কখনো আমি কেড়ে নিতাম।
বলে কি তুই তোর ভালোবাসা, তোর বউ, তোর সন্তানও আমাকে দিয়ে চলে গেলি? আমি কি এসব চেয়েছিলাম রে ভাইয়া? এই এই বারান্দায় বসে কত কত রাত গল্প করতাম আমরা, মনে আছে? লুকিয়ে সিগারেট খেতাম দুই ভাই এখানে। তুই যখন লন্ডন চলে গেলি পড়তে, আমি খুব একা হয়ে গেলাম। তোকে ছাড়া আমার গল্পগুলো শোনার কে ছিল বল? আজও দেখ, তুই ছাড়া আমি কত একা। ভাইয়া, নিঝুমের ব্যাপারটা তোকে যেদিন প্রথম বলেছিলাম, মনে আছে? তুই কত হেসেছিলি, খুশি হয়েছিলি। ডাক্তার ডাক্তার বিয়ে হওয়ায় ভালো বলেছিলি তুই। নিঝুমকে বললাম যখন, তোকে বলে দিয়েছি। ও খুব রাগ করলো। তোর সামনে আসতে কি লজ্জা তার। ভাইয়া, বাসায় আর কেউ জানে না নিঝুম এর ব্যাপারটা তুই ছাড়া। ভালোই হলো, কথাটা তোর আর আমার মাঝেই থেকে গেল। আমি নিঝুমের অপরাধী। মাকে আমি কথা দিয়েছি রুবাকে ভালো রাখবো, তাই নিঝুমকে দেওয়া কথা ফিরিয়ে দিতে হলো আমার। আজ নিঝুম কষ্ট পাচ্ছে, আজ রুবার ভেতর হাহাকার। আমি রঙে ওকে সবাই রাঙিয়ে দিতে চাইছে, কিন্তু আদৌ কি সম্ভব? ওর মনের ভেতরের সব রং নিয়ে তুই চলে গেছিস। আমি চেষ্টা করেও কি পারবো সেখানে রং ভরে দিতে? আমি মাকে কথা দিয়েছি, জানিস তুই। তুই চলে যাওয়ার পর কত কি হলো ভাবিকে নিয়ে। একদিন ভাবির বাবার বাড়ির লোকজন আসলো, তারা ভাবিকে নিয়ে যাবে সঙ্গে। মা বলল, সঙ্গে নিয়ে যাবেন মানে কোথায়? ওরা বলল ভাবির বাবার বাড়ি। মা বলল সেখানে তো কেউ নেই, আর নিজের বাড়ি থাকতে রুবা ওখানে কেন যাবে? তখন ভাবির এক মামা বলে উঠল, কম বয়সী বিধবা মেয়েকে তার শ্বশুর বাড়ির আশ্রিত হয়ে থাকতে দিবে না, যেখানে ওর কোনো মান সম্মান থাকবে না। মা তো অবাক। রুবার মান সম্মান থাকবে না মানে? এটা ওর স্বামীর ঘর। ওরা বলল যেখানে স্বামী নেই সেখানে আবার কিসের ঘর? আজ আপনারা আছেন, একদিন আপনারা মারা যাবেন। সেদিন কি হবে রুবার? দেবরার দেবরের বউয়ের আশ্রিত হয়ে থাকবে? কি বলছেন আপনারা এসব? মা অবাক হয়ে বললেন, আর আপনাদের সাথে গেলে কি হবে সেখানে? সেখানে খুব সম্মানের জীবন পাবে। হ্যাঁ পাবে। আমরা আমাদের ভাগ্নিকে বিয়ে দিতে পারি আবার। ওর কি বা বয়স হয়েছে? নিজের সংসার পাবে, সম্মান পাবে। মা ওদের কথা শুনে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন। এমনকি মাকে হসপিটালে ভর্তি করা লাগলো। ভাবি তখন কোনো হুঁশে নেই, প্রচণ্ড শরীর খারাপ তার। আমি তো ধরেই নিয়েছিলাম আমরা হয়তো তোর বাচ্চাটাকে টিকিয়ে রাখতে পারবো না। আল্লাহর অশেষ রহমতে ভাবির শরীর এখন ঠিক আছে। ডাক্তার টোটাল বেড রেস্ট দিয়েছেন। মা যেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরলো, হঠাৎ করে গভীর রাতে আমার ঘরে এসে হাজির হলো। অসুস্থ মা আমাকে না ডেকে নিজেই আমার ঘরের রুমে এসে বসলো। অবাক হয়ে মাকে বললাম, আমাকে ডাকলেই হতো মা। মাহি, তোমার সাথে আমার কথা আছে। বলো মা। আমি তোমার কাছে অনেক বড় একটা জিনিস চাইবো, তোমাকে দিতেই হবে। কি চাইবে? মাহি, তুমি একমাত্র পারো রুবাকে আর শিহাবের সন্তানকে আমার কাছে দিতে। আমি কিভাবে? ওরা তো আমাদেরই আছে। ভাবি তো তোমারই আছে। আর বেবি এখন অনেক সেফ আছে। তোমাকে সোনোগ্রাফি রিপোর্টটা দেখাচ্ছি, আমার কাছেই আছে। মাহি, মা চিৎকার করে উঠল, আমি ওদের কোনোভাবেই রুবাকে নিয়ে যেতে দিব না। মা, এটা মগের মুল্লুক নাকি? ওরা এসে বললেই ভাবিকে চলে যেতে হবে, আর আমরাও দিয়ে দিব। তুমি অযথাই চিন্তা করছো মাহি। ওরা কিন্তু একটা কথাও ভুলে বলেনি। মানে? মায়ের কথার কিছুই বুঝতে পারছিলাম না। 22 বছরের
বিধবা রুবার জীবন কি এমনই থাকবে সারা জীবন? আজ আমি আছি, তোমার বাবা আছে, কিন্তু আমরা চলে গেলে? মা, কি বলছো? আমি নেই ভাবির কাছে। আমি আমার ভাইয়ের বউ বাচ্চাকে সারা জীবন দেখে রাখতে পারবো না। মাহি, একদিন তোমার সংসার হবে, তুমি তোমার সংসার নিয়ে নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর তোমার বউ যে বিধবা, যাকে সহজে ভাবে মেনে নেবে তার কি নিশ্চয়তা? মা, এসব কি বলছো তুমি? তুমি ওই গ্রাম্য অশিক্ষিত লোকগুলোর কথা ধরে বসে আছো? না মাহি, তবে এটা তো সত্যি, রোবার জীবন থেকে সব রং সব সুখ শেষ হয়ে গেছে। একটা সন্তান পৃথিবীতে আসার আগেই এতিম হয়ে জন্ম নেবে। মা প্লিজ এভাবে বলো না, আমার কষ্ট হয়। মাহি, এটাই সত্যি। শিহাবের মা হয়ে আমি এই সত্যটা মেনে নিয়েছি, তোমরাও নাও। কি করব মা ভাবির জন্য, বেবিটার জন্য বলো? আমার কাছে একটাই সমাধান আছে মাহি, বলো আমাকে। ভাবির ভালোর জন্য সব করব আমি। তুমি রুবাকে বিয়ে করো মাহি, প্লিজ বাবা। মাহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা কি সব যা তা বলছে? এও কি সম্ভব? ভাবি ভাইয়ার বিয়ে করা স্ত্রী, ভাইয়া নেই তাই বলে সে অসম্ভব। ভাবি কোনোদিন ওকে মাহি বলে ডাকেনি, সেই প্রথম দিন থেকে ভাইয়া বলে ডাকে। মাহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা কি সব বলছে? এটা কখনো হতে পারে না মা। সাফিয়া বেগম উঠে দাঁড়ালেন। আমি তোমার কাছে অনুরোধ নিয়ে এসেছিলাম মাহি, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে না, তুমি ভেবে চিন্তে জবাব দাও। মা সেই রাতে বের হয়ে গেল আমার রুম থেকে। তারপর 2 রাত ঘুমাতে পারিনি আমি। হসপিটালেও যাই নাই, চেম্বারেও না। সারাক্ষণ মায়ের কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। 2 দিন পর আমি মাকে তার কাঙ্ক্ষিত সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছি। সেদিন মা খুব খুশি হয়েছিল। ফ্যামিলির লোকজন সবাইকে খবর দিয়ে মা তার সিদ্ধান্ত জানিয়ে দিল। একদিন মায়ের সিদ্ধান্ত নিয়ে কেউ কোনো প্রশ্ন করলো না, শুধু সবাই বলল রুবা কি চায়। মা বলল, আমি রুবার সঙ্গে কথা বলেছি। তার 1 মাস পর, তুই চলে যাওয়ার পর 4 মাস পর, আজ আমার আর রুবার বিয়ে হয়ে গেল রে ভাইয়া। মায়ের যুক্তির কাছে হেরে গেলাম রে আমি। এই অসুস্থ দুঃখী বাড়িটাকে আমি আগের অবস্থায় ফেরাতে চাই। তোকে ফেরাতে পারি নাই কিন্তু, আর সবাইকে কষ্টের সাগরে ভেসে যাওয়া থেকে বাঁচাতে তো পারবো। এতে আমার যত কষ্টই হোক ভাইয়া। মাহি চোখ মুছলো। হঠাৎ ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। ঘরে এসে ঢুকলো সে। রুবা ওয়াশরুমে, ভেতর থেকে বমি করার শব্দ হচ্ছে। আবার ওর শরীর খারাপ লাগছে। ছুটে সে ওয়াশরুমের দরজার কাছে এলো। ভাবি বলতে গিয়েও আটকে গেল মাহির। হাত দিয়ে নক করলো শুধু। তোমার কি শরীর খারাপ লাগছে? কি হলো, কোনো সমস্যা? রুবা দরজা খুলে দিল। কি হয়েছে তোমার? এ কি অবস্থা? আমাকে ডাকলে না কেন? রুবা আবার বেসিনে গিয়ে বমি করা শুরু করলো। মাহি গিয়ে ওর কানের দুপাশে ধরলো। রুবা বলে উঠল, সরো ভাইয়া। সঙ্গে সঙ্গে মাহি পিছিয়ে গেল। তোমার শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে। বারান্দায় এত সিগারেট খাচ্ছিলে, গন্ধে আমার সারা শরীর গুলিয়ে গেছে। মাহি লজ্জা পেয়ে গেল। সরি, সরি, আমার খেয়াল ছিল না। আর কখনো সিগারেট খাবো না। তুমি চোখে মুখে পানি দাও, একটু ভালো লাগবে। তুমি একটু দূরে যাও, এখনো গন্ধ আসছে। তুমি কাপড় বদলে নাও বলে মাহি ওয়াশরুমের দরজা বন্ধ করে বের হয়ে এলো। মাহি সিগারেটের প্যাকেটটা ফেলে দিল। ঘরে রাখা কয়েকটা মোম জ্বালিয়ে দিল, সিগারেটের গন্ধটা যেন চলে যায়। রুবা শাড়ি কাপড় বদলে সেলোয়ার কামিজ পরে ঘরে ঢুকলো। এখন ঠিক আছো তুমি?
ঠিক আছি। মাহি ক্যাবিনেট থেকে তার কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেল। ভালো করে গোসল করলো, যেন শরীরে সিগারেটের গন্ধ না থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে মাহি দেখে রুবা বারান্দায় দাঁড়িয়ে আছে। মাহি পাশে গিয়ে দাঁড়ালো। এত রাতে এখানে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, তুমি ভেতরে চলে আসো। ভাইয়া সরি। তুমি সরি বলছো কেন? আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে কে বলল রুবা? নিজেকে এভাবে দোষারোপ করো না। আমরা দুজনই পরিস্থিতির শিকার। ভাগ্য আমাদের এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমি চেষ্টা করব তোমাকে ভালো রাখতে। আমি জানি ভাইয়া, তোমার ভাইয়া আমাকে বলে গেছে। ভাইয়া বলে গেছে? কি বলে গেছে ভাইয়া? মাহি অবাক হয়ে বলল, তোমার ভাইয়া যাওয়ার সময় বলে গেছে রুবা আমার অনুপস্থিতিতে মা আর মাহি তোমার সব খেয়াল রাখবে। তোমার ভাইয়া কখনো মিথ্যা আশ্বাস দেয় না। দুজনেই চুপ করে আছে। দুজনের মাঝে যেন মহাকালের নিস্তব্ধতা। মাহি বলে উঠল, চলো ভেতরে চলো। আর একটা কথা, তুমি আমাকে আর ভাইয়া বলে ডেকো না। এখন তো সব কিছু বদলে গেছে, তাই না? রুবা মাহির দিকে তাকিয়ে মাথাটা উপর নিচ করলো। ভেতরে এসো বলে মাহি ঘরের ভেতরে ঢুকলো। রুমে ঢুকেই রুবা আবার বমি করতে বেসিনে ছুটে গেল। হঠাৎ করেই তার শরীরটা খারাপ হয়ে গেল। মাহি ওকে ধরে বিছানায় এনে শুইয়ে দিল। তুমি রাতে কি খেয়েছো? রুবা চুপ করে আছে। কিছু খাওনি? সেজন্যই তো বমি হচ্ছে। এখন কিছু এনে দেই, খাও। না না প্লিজ, আমি কিছু খেতে পারবো না। তোমার শরীর তো অনেক খারাপ, চোখ ডেবে গেছে। একটু শরবত নিয়ে আসি, ভালো লাগবে। লাগবে না, চুপ করো তুমি। মাহি শরবত আনতে চলে গেল। এবার চোখ ভিজে গেল। শিহাবও এমন যত্ন নিত ওর। কিচেনে ফ্রিজ খুলে দেখে সেখানে বোতলে জুস রাখা। গ্লাসে ঢেলে নিয়ে এলো মাহি। এই নাও, উঠো বসো। রুবা হাত বাড়িয়ে গ্লাসটা নিল। দুই ঢোক নিয়ে পাশে সাইড টেবিলে রেখে দিল গ্লাসটা। আর খাবে না? না প্লিজ, ঠিক আছে, এখন ঘুমিয়ে যাও। তুমি ঘুমাবে না? আমি আছি এখানে, খারাপ লাগলে ডাক দিও। প্লিজ সিগারেট খেও না। তুমি ভয় পেও না, আমি আর সিগারেট খাবো না। রুবা চোখ বন্ধ করলো। ওর মাথা ঝিমঝিম করছে। মাহি ঘরের সব লাইট নিভিয়ে দিল, শুধু দূরে একটা ল্যাম্পশেড জ্বালিয়ে রাখলো। এসিটা অন করে দিল আর রুবার গায়ে একটা চাদর টেনে দিল। সারাদিনের ধকলে রুবা একটুক্ষণেই ঘুমিয়ে গেল। মাহি বিছানায় এসে বসলো। ঘুমন্ত রুবার দিকে তাকিয়ে রইল সে। এইটুকু বয়সে কত কষ্ট সহ্য করেছে এই মেয়ে। নিজের মা বাবা কেউ নেই। যে স্বামী তাকে এত ভালোবাসতো সেও চলে গেল। আর কত কষ্ট ওর ভাগ্যে লেখা আছে আল্লাহ। মাহি মনে মনে বলল, রুবা, আমি জানি না স্বামীর ভালোবাসা তোমাকে কতটা দিতে পারবো, কিন্তু তোমাকে সুখী রাখার চেষ্টা আমি করে যাব, প্রমিস। আচ্ছা, একটা মানুষ নিজের ভেতরে কারো জন্য ভালোবাসা জমে রাখলে তখন কি অন্য কারো ভালোবাসা তার মনকে স্পর্শ করতে পারে? বিছানা থেকে উঠে গিয়ে মাহি বড় ইজি চেয়ারটাতে গিয়ে শুয়ে পড়ল। সে জানে আজ রাতেও ঘুম আসবে না তার। মোবাইলের রিংয়ের শব্দে মাহির ঘুম ভেঙে গেল। সাউন্ড অফ করে দিল। তাকিয়ে দেখে রিয়াদ ভাইয়ের ফোন হসপিটাল থেকে। ফোন নিয়ে বারান্দায় চলে এলো মাহি। রুবা ঘুমাচ্ছে। রিসিভ করতেই উপাস থেকে রিয়াদ ভাইয়ের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর শুনতে পেল। কি পাগলা, কি খবর তোর? বস, আমার কি আজ মর্নিং ছিল নাকি? না না, এই কথা কওয়ার জন্য ফোন দেই নাই। তোমার আজ মর্নিং ইভিনিং কোনো শিফট নাই?
তোমার আজকে ছুটি, সবাই তোমারে গিফট দিল একটা। বস, এটার দরকার ছিল না। আমি আসবো ইভিনিংয়ে। কোনো দরকার নাই, রেস্ট নাও। আরে মিয়া, ইনভেস্ট করতাছি আগামী মাসে, ভুটান জামু পরিবার নিয়া, তখন পোষায় দিও। থ্যাঙ্কস বস। ওদিকে সব ঠিক আছে তো মাহি? ঠিক আছে, রাখলাম বলে রিয়াদ ভাই লাইন কেটে দিল। 9:30 বাজে। ভোরের দিকে মাহির চোখ লেগে এসেছিল। কত বেলা হয়ে গেছে। রুমে ঢুকে মনে হলো রুবাকে কি ডাকবে। না থাক, ঘুমাক। রাতে অনেক শরীর খারাপ ছিল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হতে প্রায় 10টা বেজে গেছে। রুবা এখনো ঘুমাচ্ছে। ও ওর মতো ঘুমাক, এমনিতেই ওর রেস্টই দরকার বেশি। রুম থেকে বের হয়ে হাসাহাসির শব্দ কানে এলো। অনেক দিন পর এ বাড়িতে এভাবে কেউ হেসে হেসে কথা বলছে। তার খালা নাহারের গলা পাওয়া যাচ্ছে। মায়ের ঘরের দিকে রওনা হলো মাহি। হঠাৎ নিঝুম এসে দাঁড়ালো সামনে। দাঁড়িয়ে গেল মাহি। তুই এখানে এই সকালে? নিঝুম কাছে এসে ফিস ফিস করে বলল, প্রেমিক বাসর ঘর থেকে বের হলে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য চলে এলাম। নিঝুম। মাহি চোখ বড় বড় করে উঠল। তোর পার্সোনালিটির সঙ্গে এসব কথা যায় না। তো কি যায় মাহি? নিঝুম ব্যঙ্গ করে বলে উঠল, আমাকে কষ্ট দিবি ঠিক আছে, কিন্তু নিজেকে নিচে নামানোর কি দরকার? আমি তোর অপরাধী। তুই আমাকে কষ্ট দিতে চাচ্ছিস দে, কিন্তু খেয়াল রাখিস তোর সম্মানটা যেন ঠিক থাকে। তোর থেকে সবচেয়ে বড় অপরাধী শিহাব ভাই, ওনার জন্যই আজ এত কিছু। নিঝুম, আমার মৃত ভাইকে আর টেনে আনবি না। কেন আনবো না? আনবি না নিঝুম। কঠিন স্বরে মাহি কথাটা বলল। শোন, আমার ভাইয়াকে নিয়ে টানাটানির আগে তোর গুণধর বড় বোনের দিকে একবার তাকা। তিনি যদি নাসার বিজ্ঞানীর মঙ্গল গ্রহ থেকে আসার অপেক্ষায় খুঁটি কেটে তার সামনে বসে না থাকতো, কবেই আমি মাকে বলতাম আমাদের বিয়েটা ঠিক আছে। সেটা তুইও ভালো করে জানিস। ওনার গ্রিন কার্ড ধানী বিজ্ঞানী মহোদয় আসবেন, তো তার বিয়ে হবে, অতঃপর তোমার রাস্তা ক্লিয়ার হবে। এই গান তো গত 2 বছর শোনাচ্ছিলি আমাকে, তাই না? আজ ভুলে গেলি কেন? আর সব কিছু জানার পর এভাবে কথা না বললেই কি হতো না? অনেক কিছুই হওয়ার ছিল মাহি, যা তোমার রুবা রানীর জন্য হয়নি। রুবাকে নিয়ে একটা কথাও দয়া করে বলবি না। আমি হাত জোর করে বলছি। কেন? আমার সব তো ওই কেড়ে নিল। যার সব কিছু ভাগ্যে কেড়ে নিয়েছে, সে কার কি কেড়ে নিবে? হ্যাঁ, আরে ওই তো মাহি চলে আসছে। তারা না। মামি মাহিকে দেখে বলে উঠল। নিঝুম, মাহি দুজনেই চুপ করে গেল। নিঝুমকে পাশ কাটিয়ে মাহি মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। মা আর নাহার খালা, তার 2 মামি সহ সবাই মায়ের রুমের সামনে সোফায় বসা। কাছে গিয়ে মাহি সালাম দিয়ে সবাইকে। বড় মামি বলে উঠল, শুধু মুখে সালাম দিলে হবে না, আজ পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। মুরব্বীদের এটাই নিয়ম। সাফিয়া বেগম বললেন, বাদ দাও তো এসব নিয়ম। মাহি সবাইকে পায়ে হাত দিয়েই সালাম করে মায়ের পাশে গিয়ে বসলো। সাফিয়া বেগম বললেন, রুবা উঠেছে বাবা? না, ও ঘুমাচ্ছে। তাকিয়ে দেখে নিঝুম এসে বড় মামির পাশে বসলো। তারা না বলছিল রাতে রুবার শরীর খারাপ করেছিল। তুমি ফ্রিজ থেকে জুস নিয়ে গেলে আমাদের কাউকে ডাক দিলে পারতে। সেজন্যই আমি নাহারকে ফোন দিলাম নিঝুমকে নিয়ে আসতে। একবার চেক আপ করুকো। মা, রুবা ঠিক আছে। আই ক্যান টেক কেয়ার হার। খালাম্মা তোমার ছেলের আমার ডাক্তারি বিদ্যায়
ভরসা নাই, আমি সেই কথা বলি নাই। ও এখন স্টেবল তো, কি দরকার শুধু শুধু নার্ভাস হবে। সাফিয়া বেগম বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিয়ে ভাই বোনের ঝগড়া করতে হবে না। ছোট মামার 2 মেয়েও আসছে কালকে, অবশ্য বাচ্চাদের কাউকে আসতে বলা হয়নি। আজ 7 সকালে সব এসে হাজির। ভালোই হলো, অনেক দিন পর বাসাটা নর্মাল হবে। মনে মনে মাহি ভাবছে, মাহি তুমি তো আজ হসপিটালে যাচ্ছ না? না মা, ছোট মামির মেয়ে শ্রুতি বলে উঠল। আমি ভাবিকে ডেকে নিয়ে আসি। না না, মাহি বলে উঠল। ওরে বাপরে, এত ওভার প্রোটেক্টিভ। নিঝুম বলে উঠল। মাহি ওর কথা পাত্তা দিল না। ছোট মামি বুয়াকে দিয়ে আমার আর রোবার নাস্তাটা রুমে পাঠাবেন প্লিজ। মা আমি রুমে গেলাম। যাও, আজ নিঝুম নির্ঘাত কোনো কাণ্ড ঘটাবে, ওর সামনে থেকে চলে যাওয়াই ভালো। রুমে ফিরে দেখে রুবা উঠে গেছে, শুয়ে আছে। কি অবস্থা তোমার, শরীর কেমন এখন? বলে পাশে বসলো মাহি। আমি ঠিক আছি। তাহলে ওঠো, রাতে তো কিছুই খাওনি, এখন খেয়ে ওষুধ খাও। আমার মাথাটা কেমন ভার হয়ে আছে। যাও, মাথায় একটু পানি দাও, আরাম লাগবে। এক কাজ করো, একেবারে শাওয়ার নিয়ে আসো, ভালো লাগবে। রাতে এতবার বমি করেছো, তো শাওয়ার নিলে ফ্রেশ লাগবে। রুবা ওয়াশরুমে ঢুকে গেল। আমি ড্রয়ার খুলে সিগারেটের 2টো প্যাকেট ছিল, সেগুলো বের করে ডাস্টবিনে ফেলে দিল। এখন ঘরের অনেক কিছুই ওর পরিবর্তন করে ফেলতে হবে, এমনকি ওর জীবনের অনেক কিছু। রুবা ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আকাশি রঙের একটা সালোয়ার কামিজ পরা, মাথায় টাওয়াল মোড়ানো। আকাশি রঙে ওকে আরো ফর্সা লাগছে। মুগ্ধ হয়ে মাহি তাকিয়ে আছে। এভাবে কোনোদিন ও রুবাকে দেখেনি। ওকে দেখে ওড়নাটা শরীরের সঙ্গে জড়িয়ে নিল রুবা। চোখ সরিয়ে নিল সঙ্গে সঙ্গে মাহি। এমন সময় দরজায় টোকা দিল কেউ। দর খোলা আছে, ভেতরে আসো, বলে উঠল মাহি। ফরিদা বুয়ার হাতে নাস্তার ট্রে, আর পেছনে নিঝুম আর শ্রুতি, মিতি 2 বোন। মাহি নিঝুমের দিকে তাকালো অনেকটা বিরক্তি নিয়ে। নিঝুম মাহির দৃষ্টিকে অগ্রাহ্য করে রোবার দিকে এগিয়ে গেল। কি খবর রোবা, তোমার বলে জড়িয়ে ধরলো। অনেক অনেক শুভেচ্ছা তোমার নতুন জীবনের জন্য। অনেক ভালো থাকো, সুখে থাকো। আর চোখে মাহির দিকে তাকালো নিঝুম। রাতে নাকি অসুস্থ হয়ে গিয়েছিলে তুমি? আরে সেরকম কিছু না, ও আমার প্রতিদিনই শরীর খারাপ হয়। তোমরা কখন এলে? সকাল সকাল চলে আসছি, তোমাদের বিরক্ত করব বলে। রুবা বলল, আসো নাস্তা খাও আগে। আরে তুমি বসো মাহি, খাবার বেড়ে দিক। বলে নিঝুম মাহির দিকে তাকালো। না, তা কেন হবে, আমি দিচ্ছি, দাঁড়াও। তোয়ালেটা বারান্দায় গিয়ে দিয়ে আসছি, তারপর দিচ্ছি। রুবা বারান্দার দিকে চলে গেল। নিঝুম বলে উঠল, ওরে কঠিন ব্যাপার রে মাহি, তোর নতুন বউ একেবারে সকাল সকাল গোছল শেষ করে বসে আছে বলেই 3জন হো হো করে হেসে উঠল। নিঝুম, কি হচ্ছে এসব? মাহি রেগে গেল। ওই শ্রুতি, মিতি তোদের কলেজ ভার্সিটি নাই আজ? ভাইয়া, আজ আমরা এনজয় করতে এসেছি। এনজয় করার জায়গা কি আমার রুম? যা ভাগ এখান থেকে। মাহি চোখ গরম করে বলল, নিঝুম আর একটা কথার হিসাব ছাড়া বলবি? খবর আছে বললাম। তুই চল আমার সাথে, তোর সাথে আমার কথা আছে। রুবা রুমে আসতেই সবাই চুপ হয়ে গেল। আসো সবাই নাস্তা খাই, রুবা বলল। না রুবা, আমাদের খাওয়া কখন শেষ? তুমি আর মাহি খাও, আমরা আসি এখন।
ওমা কেন, বসো এখানে গল্প করি। আরে না, তোমার জামাই বিরক্ত হচ্ছে, আমরা যাই। এই চল তোরা। এই নিঝুম আপু বসো তো। ফান করলাম, আমরা নিচে যাচ্ছি, তুমি এসো নিচে। আমার তো সিঁড়ি দিয়ে ওঠানামা নিষেধ নিঝুম আপু। মাহি বলল, তোমার সাবধানে নিচে নামার দরকার নেই রুবা। সমস্যা নাই, ডাক দিও আমাদের বলে চলে গেল ওরা। মাহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুবা মাহিকে প্লেটে খাবার তুলে দিল। তুমি খাওনি এখনো ভাইয়া? তোমার তো অনেক আগেই খাওয়া হয়ে যায় অন্য দিন। আমার অবশ্য কোনো নির্দিষ্ট সময় নেই, খাওয়ার যখন উঠি তখন খাই। সেজন্যই তোমার শরীর খারাপ করে। এখন থেকে সকালে আমার সঙ্গে নাস্তা খাবে, ঠিক আছে? এত সকালে? আমি তো উঠি দেরি করে। এখন থেকে আমি যখন উঠব তোমাকে ডেকে দিব। ঠিক আছে ভাইয়া। আবার ভাইয়া, সবার সামনে ভাইয়া বলে উঠলে এখন সবাই হাসবে রুবা। মাহি একটু বিরক্ত হয়ে বলল, তাহলে কি ডাকবো? বলেই অন্যদিকে তাকালো রুবা। তোমার যা ইচ্ছা। দেখো, তোমাকেও এই প্রথম নাম ধরে ডাকলাম আমি। আমাদের জীবনের অনেক কিছু এখন আর আগের মতো নেই রুবা, আমি জানি। কিন্তু সব কি এত জলদি পরিবর্তন করা যায়? সব করার দরকার নেই, অন্তত সবার সামনে যেন আমরা অস্বস্তিতে না পড়ি, সেটুকু তো করাই যায়। ঠিক আছে, চেষ্টা করব। গুড। এখন খাওয়া শেষ করে সকালের ঔষধগুলো খেয়ে খাও তুমি। তারপর চলো ওদিকে যাই। তুমি আজ হসপিটালে যাবে না? না। কেন? কোনো কারণ নেই। রোবার খাওয়া শেষ হতেই মাহি বলল, এখন চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলে উঠে দাঁড়ালো মাহি। আমার হাত ধরে উঠে এসো বলে হাত বাড়িয়ে দিল রোবার দিকে মাহি। সো ফ্রেন্ড, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।